300 কোটি টাকা পাচারের অভিযোগে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, ধর্মের বিষয়ে তরুণ প্রজন্ম পক্ষপাতহীন, দ্য ইকোনমিস্টকে জানালেন ডক্টর ইউনূস। হযবরল অবস্থার মধ্যে বিআরটি বাস চলাচল শুরু, নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য পরিবহন, প্রকল্পের নকশায় ত্রুটি বললেন বিশেষজ্ঞ। এবং ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের 7টি যানবাহনের সংঘর্ষ, নিহত 1, আহত 15, 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র লন্ডনে 3 মিলিয়ন মার্কিন ডলার বা 300 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। তাদের বিরুদ্ধে গত 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে 5 সদস্যদের টিম গঠন করেছে দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয় সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোনো দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে দ্য ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছে গণমাধ্যমটি। এই সাক্ষাৎকারটি নেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফলিস। ধন্যবাদ জানানোর পর্ব শেষে প্যাট্রিক ফলিস জানতে চান, বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা। বিষয়টিকে কিভাবে দেখছেন? জবাবে ডক্টর ইউনূস আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না। দেশের তরুণরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। এই তরুণেরা একটি নতুন বাংলাদেশ গড়তে চান। যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশের তরুণরা কোনো অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনূস আরও বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। তারা এখন মন্ত্রিসভার সদস্য এবং অসাধারণ কাজ করছেন। তারা বিগত শতাব্দীর নন, বরং এই শতাব্দীর তরুণ। প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। তরুণেরা কতটা শক্তিশালী সাম্প্রতিক গণ অভ্যুত্থানের একটি উদাহরণ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের অভ্যুত্থানে তরুণীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তরুণদের স্বপ্নগুলোর বাস্তবায়ন করার বিষয় সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। হযবরল অবস্থার মধ্যে শুরু হয়েছে বিআরটি প্রকল্পে বাস চলাচল। স্টেশন ও বিশেষায়িত বাস কবে হবে জানা নেই কারো। তার উপর বিআরটি নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য সব পরিবহন, ফলে নিরবচ্ছিন্ন চলাচলের স্বপ্ন অধরাই থাকছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের নকশায়ও ত্রুটি রয়েছে। এভাবে বাস চলাচল শুরু করায় ঢাকা গাজীপুর করিডোরে অভিঘাতমূলক প্রতিক্রিয়া তৈরি হতে বাধ্য। বিআরটি প্রকল্প নিয়ে নাসির উদ্দিনের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। দ্রুত এবং নিরাপদ পরিবহনের জন্য 2012 সালে অনুমোদন পায় বিআরটি প্রকল্প। বাস র্যাপিড ট্রানজিট সিস্টেমে সাধারণত একটি ডেডিকেটেড লেন থাকে। নিজের স্টেশন ছাড়া বাসটি কোথাও দাঁড়াবে না কিংবা অন্য পরিবহনের কারণে বাধাগ্রস্ত হবে না। স্টেশনে ঢোকার পূর্বেই যাত্রীদের টিকিট কাটতে হয়, আর ভাড়া আদায় হবে অনলাইন ভিত্তিক। প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই আলোচনা সমালোচনা।
3 দফা সংশোধনের পর প্রকল্পের ব্যয় দাঁড়ায় ৪,৫০০ কোটিতে। উদ্বোধনের সময় পিছিয়েছে 4 বার। সব শেষ গেল 15 ডিসেম্বর থেকে বিআরটিসির 12টি বাস দিয়ে গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত শুরু হয় বিআরটি চলাচল। কিন্তু নির্ধারিত লেন থাকলেও নিরবচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, কারণ অটোরিকশা পর্যন্ত উঠে যাচ্ছে বিআরটি লেনে। সঠিকভাবে তো এখনো পরিচালনা করা হয়নি এবং এটা নিয়ন্ত্রণ করা হয়নি। এটা আসলে প্রাইভেট কার ঢোকার জন্য না। আরেকদিন এসে সেদিনও জাম পাইছি, আজকে এসে আজকেও ভয়াবহ জাম। অটোমেশন তো দূরের কথা, 4টি স্টেশনে টিকিট দেয়া হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। যাত্রীদের ওঠানামায় উপযুক্ত অবকাঠামো তৈরি হয়নি। বিশেষায়িত বাস কবে আসবে তাও অনিশ্চিত। এখনো বিআরটি বাস কেনা হয়নি, তো এই জন্য বিআরটি চালাচ্ছেন। এর প্রক্রিয়া কি শুরু হবে? শুরু হয়েছে, মোটামুটি লাস্ট পর্যায়ে। দিনক্ষণ তো বলতে পারবো না, মোটামুটি প্রসেসে আছে। বিআরটি বাস পেতে হলে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। নির্ধারিত লেনেও আছে যানজটের ভোগান্তি। প্রচারণার অভাব স্পষ্ট। ফলে একটি বাসে যাত্রী সংখ্যা হাতে গোনা 10 থেকে 12 জন। প্রাইভেট কার বা অন্যান্য বাস যাত্রার প্রবলেমটা ক্রিয়েট করছে। এমনকি কনফ্রন্টেশনাল দেখা যাচ্ছে, অপোজিট ডিরেকশন থেকে আসছে এবং তারা ডবল লাইনে আসছে। আমি আজমপুর থেকে ঢুকতে পারলাম না, এই যে রাস্তা ব্রেকেট দিয়ে রাখছে, এখন বাইরে দিয়ে আমাকে যাইতে হচ্ছে। কথা ছিল ফ্লাইওভার এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে মিক্সড ট্রাফিক লেনের ইউ-টার্ন এবং ডান বামে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। কিন্তু বিআরটি লেন আলাদা করার জন্য লোহার রেলিং ব্যবহার করা হলেও বেশিরভাগই শেষ হয়নি। করিডোরের একটি উড়াল সড়কের কাজ এখনও বাকি। অভিঘাতমূলক এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করার মতো প্রকল্প, ফলে প্রকল্পটি শুরু থেকে ত্রুটিযুক্ত, এর ডিজাইনও ব্যাপকভাবে ত্রুটিযুক্ত, সাংঘাতিক হযবরল, খুবই নিম্নমানের নির্মাণ কৌশল অবলম্বন করা হয়েছে। ছোট গাড়ি বা অন্যান্য গাড়ি যেগুলো চলে সেগুলোর জন্য চলাচলের যে এখন তারা সবাই কিন্তু ওই ওভারব্রিজের উপরে উঠে যাচ্ছে, এগুলা চলাচলের জন্য তাদেরকে ওই ফিডার রুটগুলোকে আরও অ্যাক্টিভেট করতে হবে। ত্রুটিযুক্ত নকশার কারণে ভবিষ্যতেও বিআরটির লেন ডেডিকেটেড করা নিয়ে শঙ্কা জানিয়েছেন নগরবিদরা। শুধুমাত্র বাস চলাচল করবে, অন্য গাড়ি চলাচল করবে না, সেই রকম মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। বিআরটি প্রকল্পের শুরুতে বলা হয়েছিল এটি বাস্তবায়িত হলে 100টি আর্টিকুলেটেড বাস দিয়ে প্রতি ঘন্টায় 25,000 যাত্রী পরিবহন করা যাবে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট অনেকটাই কমবে। তবে বাস্তব চিত্র তো চোখের সামনেই। এখনও প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছেন গাজীপুরবাসী। সংশ্লিষ্টরা বলছেন এখনও পর্যন্ত বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হয়নি। তবে এর থেকে সুফল পেতে হলে অবশ্যই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, গাজীপুর। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকায় ঘন কুয়াশায় 7 যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 1 জন, আহত কমপক্ষে 15 জন। গুরুতর আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 6টার দিকে প্রায় 7টি বাস, ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় 2 ঘন্টা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত 4টি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নিলে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাস এবং মাইক্রো 3টা চলে যায়। এই বাসের পিছনে এই ঠাকুরা পরিবহন একটা ধাক্কা দেয়, ঠাকুরা পরিবহনের পরে ধাক্কা দেয় এনা পরিবহনের পিছনে ধাক্কা দেয় আমাদের গোল্ডেন লাইন পরিবহন। এই পরিবহন ধাক্কা দেওয়ার পরবর্তীতে ঠাকুরা পরিবহন এবং গোল্ডেন লাইন এনা পরিবহনের ড্রাইভার এবং হেল্পাররা সামনে আহত হয়। আমরা তাদেরকে এইখান থেকে তারা হসপিটালে পাঠাই। আর যে প্রাইভেট কারের যে চালক ছিল, প্রাইভেট কারের চালক গুরুতর আহত অবস্থা আমরা শ্রীনগর হাসপাতালে প্রেরণ করছি। আমরা দ্রুত যানজট নিরসনের কাজ করছি। শুধু উত্তরাঞ্চল নয়, সারা দেশেই বেড়েছে শীত। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জুবুথুবু জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশা সারাদিনই দেখা মিলছে না সূর্যের। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। ঘন কুয়াশার কারণে প্রতি রাতেই বন্ধ রাখা হচ্ছে ফেরি চলাচল। এদিকে প্রচণ্ড শীতের কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, যার মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। পৌষের প্রচণ্ড শীতে কাঁপছে উত্তরের মানুষ। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ে রোববার সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে হাসপাতালে। ঠান্ডায় সকালে বের হওয়াটা অনেক দুর্বিষহ।
পঞ্চগড়ে এত শীত, মানে বের হওয়াটাই কঠিন হয়ে যায় বাসা থেকে। কয়েকদিন দিয়ে কাজকর্ম করতে পারি না, কাজও নেই, আমরা অসহায় মানুষ। কুড়িগ্রামে গত 2 সপ্তাহ ধরে জেঁকে বসেছে শীত। মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে জনপদ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চরম কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষদের। দিনাজপুরে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। রোববার সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। ঠান্ডার জন্য বাইরে যায় না, বাইরে থাকি। সমস্যা এটাই, রোদ নেই, কুয়াশা, আমাদের সময় মতো বাইরে যায় না। এবার একটু শীত বেশি, এবার শীতের কারণে কাম কাজ করা যায় না, বাইরে যায় না। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বরগুনায়ও মানুষের দুর্ভোগ বেড়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আজকে একটু কম, আজকে তো রোদের আবহাওয়া ভালো, মোটামুটি শীতও একটু কম। আজকে ঠান্ডা আছে, তারপর আমরা কর্ম করি, ঠান্ডায় আমরা বাইরে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার ফিরে দেখা 2024। স্বাধীন দেশে স্বাধীনতার অভাব, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য, বিরোধী মত দমনে সরকারের কঠোরতা, সব মিলে দেশটা যেন মগের মূল্যকে পরিণত হয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে কেড়ে নেওয়া হয়েছিল ভোটাধিকার। বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টর ছিল দলীয়করণে নিমজ্জিত। তারপর একটি 36 জুলাই বদলে দেয় সবকিছু। শুধু বছরই নয়, ছিল দীর্ঘ 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। বছরের আলোচিত 36 জুলাইয়ের সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের রিপোর্টে। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। 1948 সালে প্রকাশিত ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটি এখনো কতটা প্রাসঙ্গিক। তার প্রতিফলনই জুলাই আগস্ট বিপ্লব। 36 জুলাই অপ্রতিরোধ্য তারুণ্যের যেন এক নতুন বাংলাদেশ। দেশে যখন চলছে অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ, ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। শুরুটা 1 জুলাই। দাবি ছিল সরকারি চাকরিতে অযৌক্তিক কোটার যৌক্তিক সংস্কার। দিন যত গড়ায় ততই গাঢ় হতে থাকে শিক্ষার্থীদের আন্দোলন। শাহবাগে বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউনের মতো আসতে থাকে একের পর এক সৃজনশীল কর্মসূচি। সরকার প্রথমে নমনীয় থাকলেও পরে কঠোর হতে থাকে। দানব রূপে আবির্ভূত হয় ছাত্রলীগ আর পুলিশ। ক্যাম্পাসে আক্রান্ত হয় শিক্ষার্থীরা। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশব্যাপী। 16 জুলাই আবু সাইদকে গুলি করে পুলিশ। মূলত আন্দোলনের মোমেন্টামই ছিল আবু সাইদের মর্মান্তিক মৃত্যু। তারপর ঝড়ে মীরমুগ্ধ, ইয়ামিনের মতো হাজার মেধাবী তাজা প্রাণ। আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। আন্দোলন ঝিমিয়ে পড়ে। তারপর ঢাকার বিভিন্ন পয়েন্টে জোরালো অবস্থান নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হতাহতদের তথ্য লুকাতে বন্ধ করা হয় ইন্টারনেট। নিকৃষ্টভাবে ব্যবহার করা হয় রাষ্ট্রীয় প্রশাসনকে। পুলিশ গুলি ছুটতে থাকে শিক্ষার্থীদের ওপর। সেনাবাহিনী মাঠে নামলেও তারা পক্ষ নেয় গণমানুষের। শেখ হাসিনা সরকার আন্দোলনকারীদের নিয়ে দীর্ঘমেয়াদী সংলাপ করতে ব্যর্থ হয়, বরং দাবি গিয়ে ঠেকে এক দফা সরকার পতনের। 4 আগস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দেশজুড়েই হত্যাযজ্ঞ চালায়, কিন্তু গণমানুষের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। শিথিল কাটিয়ে জারি করা হয় কারফিউ। অবশেষে 5 আগস্ট, সেই মহেন্দ্রক্ষণ। তারপরের গল্পটি সবারই জানা। কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। ততক্ষণে গণভবনমুখী যাত্রা শুরু করে সবাই। দিল্লিতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় 15 বছরের দুঃশাসনের। গণভবনে অবস্থান নেয় লাখো ছাত্র জনতা। প্রধান ফটকে উড়িয়ে দেয় লাল সবুজ পতাকা। মুহূর্তেই শাহবাগ রূপ নেয় বিজয় চত্বরে। বিশ্ববাসী দেখল অপ্রতিরোধ্য 18 বছরের উপাখ্যান। সেজন্যই হয়তো সুকান্ত বলেছিলেন, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। 8 আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পান আন্দোলনের অগ্রণী সৈনিক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
ঘন কুয়াশার কারণে বরিশাল ঢাকা নৌ রুটে দুটি লঞ্চের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা বশির আলী জানান, মাঝরাতে মেঘনা নদীর চাঁদপুর ও বরিশালের সীমান্তবর্তী হিজলাগ এলাকায় প্রিন্স আওলাদ 10 ও কীর্তনখোলা 10-এর মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর কীর্তনখোলা 10 ধীরে ধীরে ঢাকায় চলে গেলেও প্রিন্স আওলাদ 10কে মেঘনার চরে নোঙ্গর করে রাখা হয়। পরবর্তী বরিশাল থেকে শুভরাজ 9 লঞ্চ দুর্ঘটনা কবলিত আওলাদ 10-এর যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও অবৈধ জালের ব্যবহার এবং ট্রলিং জাহাজে ধ্বংস হচ্ছে ইলিশ। সাগরে জাল ফেলেও আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ বরগুনা উপকূলের জেলেরা। তবে সংকট নিরসনে পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। সাগর আকুনের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ইলিশ মৌসুম শেষের পথে, তবে লোকসান কাটিয়ে উঠতে বারবার সাগরে গিয়ে আশানুরূপ মাছ উঠছে না জেলেদের জালে। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ও সাগরে অবৈধ জালের ব্যবহার বৃদ্ধি, এছাড়া ট্রলিং জাহাজে ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ। জেলেদের দাবি, এসব বন্ধ করতে না পারলে বিলুপ্ত হবে জেলে পেশা। মাছ তো এখন কম, মাছ তো নাই, মাছ খুবই কম। মাছ তো ইন্ডিয়ার যে বোটগুলা এগুলো আয়া মাছ তো ধরিয়া লেগে, আমরা বাংলাদেশের যে বোটগুলা এগুলো অসহায় মরার পালার মধ্যে পড়ছে। ট্রলিং বোটগুলো ওইগুলো চান্দা মাছ, তারপর অন্যান্য বাজে মাছ, এদের চিংড়ি মাছ, এটা ট্রলিং জাহাজে ভালো হইতেছে, কিন্তু অন্যান্য যে বোটগুলো সেগুলো মাছ কম। জেলেরা সাগরে ইলিশ না পাওয়ায় প্রভাব পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। আড়তদার পাইকাররা বলছেন, ইলিশ কম থাকায় ভাটা পড়েছে ব্যবসায়, কমেছে রাজস্ব আদায়ের হার। জেলেরা প্রয়োজনীয় রসদ সামগ্রী সহ তারা সাগরে গমন করে থাকে। গমন করার পর তারা আশানুরূপ মাছ পায় নাই। তবে সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, বোঝাই, তারপরেও কিছু অসাধু লোক যে নাই এমনটা বলার কারণ, এমনটা বলার সুযোগ নাই হয়তো আছে, কিন্তু আমরা চেষ্টা করি। আর ইদানিং আরেকটা ইস্যু ট্রল ডোর আছে, যেটা ছোট মাছ ধরে, আমাদের জানি আমরা এই বিষয়টা নিয়ে কিছু আপনার রিট আছে, তারা কিছু রিট করেছে, যে কারণে আমরা 100% তাদের আইনের আওতায় আনতে পারছি না। তবুও আমরা চেষ্টা করছি যাতে তারাও কোনো না কোনোভাবে বিরত রাখা যায়। বরগুনা উপকূলের প্রায় 1 লাখ মানুষ জেলে পেশায় জড়িত, তবে লোকসানের মুখে অনেকেই করছেন পেশা বদল। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাষ্ট্র লন্ডনে 300 কোটি টাকা পাচারের অভিযোগে শেখ হাসিনা আর তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না, ধর্মের বিষয়ে তরুণ প্রজন্ম পক্ষপাতহীন, দ্য ইকোনমিস্টকে জানালেন ডক্টর ইউনুস। অজবরল অবস্থার মধ্যে বিআরটি বাস চলাচল শুরু, নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য পরিবহন, প্রকল্পের নকশায় ত্রুটি বললেন বিশেষজ্ঞরা। এবং ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে 7টি যানবাহনের সংঘর্ষ, নিহত 1, আহত 15, 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করেন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।